রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সবাই আমার সাথে, আমি যখন পড়ি আপনারা একটু আমার সাথে সাথেই পড়ে নেবেন, ঠিক আছে? খুবই ভালো জিনিস, আরবি পড়া কোরআন শরীফের যে কোনো আয়াত পড়া এটা ভালো। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সালের 8 নং আইন, সংশোধন 2003, সংশোধন 2020। নারী ও শিশু নির্যাতন আইন ধারা 1। এই আইন অর্থাৎ নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 নামে অভিহিত হবে। নারী ও শিশু নির্যাতন আইন 2000 নামে অভিহিত হবে। এই আইন নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 নামে অভিহিত হবে। ধারা 2, বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। ধারা 2 খ, অপহরণ। কোন ব্যক্তিকে বল প্রয়োগ করে ফুসলিয়ে ভুল বুঝিয়ে ভীতি প্রদর্শন করে এক স্থান হতে অন্য স্থানে যেতে বাধ্য করাকে অপহরণ বলে। ধারা 2 উম, ধর্ষণ। ধর্ষণ 5টি কারণে ধর্ষণ হয়। যদি কোনো ব্যক্তি অপর কোনো নারীর সাথে 5টি অবস্থায় যৌন সহবাস করে তাহলে ধর্ষণ বলে গণ্য হবে। 1, নারীর ইচ্ছার বিরুদ্ধে নারীর সম্মতি ব্যতীত মৃত্যু ও আঘাতের ভয় দেখিয়ে সম্মতি আদায় করা হলে, তার সম্মতিক্রমে অর্থাৎ স্ত্রী লোকটির সম্মতিক্রমে, যখন স্ত্রী লোকটি জানে বা বিশ্বাস করে ওই পুরুষটি তার স্বামী, কিন্তু পুরুষটি জানে তিনি স্ত্রী লোকটির স্বামী নয়। 5, নারীর সম্মতিক্রমে যখন তার বয়স 14 বছরের কম হয়, সেক্ষেত্রেও ধর্ষণ হয়। অর্থাৎ 14 বছরের কম বয়সী কোনো নারী যদি কাউকে যৌন সহবাসে সম্মতি প্রদান করে তাহলে সেই যৌন সহবাসও ধর্ষণের সামিল হবে। ধারা 2 উম, ধারা 2 নবজাতক। অনূর্ধ্ব 40, অনূর্ধ্ব 40 দিন বয়সের শিশুকে নবজাতক বলে। আমি কিন্তু এমসিকিউ পরীক্ষার জন্য ডিটেলস আবার বলতেছি, 1 ধারা থেকে 13 ধারা পর্যন্ত, ঠিক আছে? নবজাতক, অনূর্ধ্ব 40 দিন বয়সের শিশুকে নবজাতক বলে। নারী, নারী অর্থ যে কোনো বয়সের নারীকে বোঝায়। তাহলে নারী বলতে যে কোনো বয়সের নারী, সেটা 1 বছর, 2 বছর, 5 বছর, 15, 50, 100 বছর, যে কোনো বয়সের নারীকে বোঝাবে। যৌতুক, যৌতুক ধারা 2 ইয়, ধারা 2 ইয়, যৌতুক। ধারা 4, ধারা 4 অপরাধ, অপরাধের শাস্তি। নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে সকল অপরাধ আছে তার ভিতরে যে সকল অপরাধের শাস্তি বর্ণনা করা আছে ধারা 4 থেকে শুরু। ধারা 4 1, ধারা 4 1, যদি কোনো ব্যক্তি ক্ষয়কারী, দহনকারী বা বিষাক্ত পদার্থ দ্বারা কোনো নারী বা শিশুর মৃত্যু ঘটায় বা মৃত্যু ঘটানোর চেষ্টা করে তাহলে তিনি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অতিরিক্ত 1 লক্ষ টাকা অর্থদণ্ড হবে। তাহলে ক্ষয়কারী, দহনকারী বিষাক্ত পদার্থ যারা যদি মৃত্যু ঘটায় বা মৃত্যু ঘটানোর চেষ্টা করে তাহলে শাস্তি হবে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, অতিরিক্ত 1 লক্ষ টাকা অর্থদণ্ড। ধারা 4 2 ক, এই ক্ষয়কারী, দহনকারী বিষাক্ত পদার্থ দ্বারা কোনো নারী বা শিশুকে এমন ভাবে আহত করে যার ফলে তার দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, মুখমণ্ডল, অর্থাৎ সমস্ত মাথার 3টে অংশের কথা বলা আছে, দৃষ্টিশক্তি চোখ, শ্রবণ শক্তি কান, মুখমণ্ডল সমস্ত মুখমণ্ডল, স্তন বা যৌনাঙ্গ বিকৃত করে বা নষ্ট করে তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অতিরিক্ত 1 লক্ষ টাকা অর্থদণ্ড। তাহলে ধারা 4 1 আর 4 2 ক একই শাস্তি। ধারা 4 2 খ,
এই ক্ষয়কারী দহনকারী বিষাক্ত পদার্থ দ্বারা কোনো নারী বা শিশুকে এমন ভাবে আহত করে যার ফলে উক্ত নারী বা শিশুর কোনো অঙ্গ, গ্রন্থি, অস্থি অথবা কোনো অংশ, শরীরের কোনো অংশ বিকৃত করে বা নষ্ট করে, অথবা শরীরের কোনো স্থানে আঘাত করে, তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে অনধিক 14 বছর, অনন্য অর্থাৎ সর্বোচ্চ 14 বছর, সর্বনিম্ন 7 বছর ও 50,000 টাকা অতিরিক্ত অর্থদণ্ড। ধারা 4-3, এই ক্ষয়কারী দহনকারী বিষাক্ত পদার্থ যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুর উপর নিক্ষেপ করে বা নিক্ষেপ করার চেষ্টা করেন, তাহলে উক্ত নিক্ষেপের ফলে অথবা নিক্ষেপের চেষ্টার ফলে যদি ওই নারী বা শিশুর শারীরিক, মানসিক অথবা অন্য কোনো ক্ষতি যদি নাও হয়, তাহলে ওই ব্যক্তি শাস্তি হবে সর্বোচ্চ 7 বছর, সর্বনিম্ন 3 বছর সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত 50,000 টাকা অর্থদণ্ড। অর্থাৎ এই ক্ষয়কারী দহনকারী কোনো পদার্থ যদি নিক্ষেপ করা হয়, শুধু নিক্ষেপ করা হয় বা নিক্ষেপের চেষ্টা করা হয়, নিক্ষেপ করে নাই কিন্তু নিক্ষেপের চেষ্টা করছে, তাতেও অপরাধ হবে, শাস্তি হবে সর্বোচ্চ 7, সর্বনিম্ন 3 সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ড। ধারা 4-4, ওই ব্যক্তির সম্পত্তি হতে এই ক্ষতিপূরণ আদায় করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে দিতে হবে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি মারা যায়, তাহলে তার আইনানুগ উত্তরাধিকারীকে ওই অর্থ প্রদান করতে হবে। ধারা 4-4। ধারা 7, নারী ও শিশু অপহরণের শাস্তি। নারী ও শিশু অপহরণের শাস্তি, যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে পাচারের উদ্দেশ্য ব্যতীত, এখানে অপহরণের শাস্তি হবে কোনটা? পাচারের উদ্দেশ্য ব্যতীত, অর্থাৎ পাচার করা নয়, দেশের বাইরে পাচার করা নয়। যদি পাচার করা হয় তাহলে সেটা অবশ্যই মানব পাচার আইনের আওতাধীন হবে। ঠিক আছে? মানব পাচার নিজস্ব একটা আইন আছে, মানব পাচার, সেই মানব পাচার আইনের অন্তর্ভুক্ত হবে। তাহলে যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে পাচারের উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে অপহরণ করে, তাহলে অপরাধী ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড, অনূন্য 14 বছর সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ড হবে। অপহরণকে ডাকাতির সাথে তুলনা করা যায়। অপহরণের উপাদান দুইটি। অপহরণের উপাদান দুইটি: বলপূর্বক বাধ্য করা বা প্রতারণামূলক ভাবে প্রলুব্ধ করা, আর 2, কোনো ব্যক্তিকে স্থানান্তর করা, অর্থাৎ এক স্থান হতে অন্য স্থানে যেতে বাধ্য করা। ধারা 8, মুক্তিপণ আদায়ের শাস্তি। ধারা 8-এ বলা হয়েছে মুক্তিপণ আদায়ের শাস্তি। যদি কোনো ব্যক্তি মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে কোনো নারী বা শিশুকে আটক করে, তাহলে অপরাধী ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ড হবে। ধারা 8। ধারা 9, ধর্ষণ, ধর্ষণজনিত বিভিন্ন কারণে শাস্তি। ধারা 9-1, যদি কোনো ব্যক্তি ধর্ষণ করে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, অতিরিক্ত অর্থদণ্ড। ধারা 9-2, ধর্ষণের পরে যদি অন্যবিধ কার্যকলাপে যদি মৃত্যু ঘটে, তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, অতিরিক্ত 1,00,000 টাকা অর্থদণ্ড। ধারা ধারা 3, দলবদ্ধ ধর্ষণ বা দলগতভাবে ধর্ষণ। এখানে দলবদ্ধ হয়ে 5-7 জন যদি কোনো নারীকে ধর্ষণ করে, কোনো নারী বা শিশুকে ধর্ষণ করে, তাহলে প্রত্যেকেই অপরাধী হবে, প্রত্যেক ব্যক্তি অপরাধী হবে। এখানে দলবদ্ধভাবে যে ধর্ষণ করবে বা অংশগ্রহণ করবে, তারা প্রত্যেকেই ধর্ষণের অপরাধে অপরাধী হবে এবং ধর্ষণের ফলে প্রত্যেক ব্যক্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অনূন্য সর্বনিম্ন 1,00,000 টাকা অর্থদণ্ড হবে। ধারা 9-4-ক, যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে ধর্ষণ করে মৃত্যু ঘটানোর চেষ্টা করে, মৃত্যু
মৃত্যু ঘটানোর চেষ্টা করে বা আহত করে, তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, অতিরিক্ত অর্থদণ্ড। ধারা 9(4)(খ), যদি কোনো ব্যক্তি শুধু ধর্ষণের চেষ্টা করে, ধর্ষণের যদি চেষ্টা করে, তাহলে ধারা 9(4)-এ দুইটা বিষয় আছে, দুইটা চেষ্টা। একটা চেষ্টা হলো ধর্ষণ করে মেরে ফেলার চেষ্টা অথবা আহত করার চেষ্টা, আর দ্বিতীয়ত হতে বলা আছে ধর্ষণের চেষ্টা। যদি শুধু ধর্ষণের চেষ্টা করে তাহলেও ওই ব্যক্তি অপরাধী হবে। ধর্ষণ করে নাই কিন্তু ধর্ষণের চেষ্টা করছে, ধর্ষণ করার চেষ্টা করছে, সেক্ষেত্রেও অপরাধী হবে। ধারা 9(5), যদি পুলিশ হেফাজতে থাকাকালীন সময়ে কোনো নারী ধর্ষণের শিকার হয়, তাহলে তাহলে দায়িত্বরত প্রত্যেক ব্যক্তি, যদি ভিন্নরূপ অন্য কিছু প্রমাণ না হয়, তাহলে প্রত্যেকেই অপরাধী হবেন এবং শাস্তি হবে সর্বোচ্চ 10 বছর বা সর্বনিম্ন 5 বছর সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত 10,000 টাকা অর্থদণ্ড। এখানে তাদের অপরাধটা কি কারণে হবে? হেফাজতে ব্যর্থতার কারণে, অর্থাৎ হেফাজতে ব্যর্থতার কারণে। যারা হেফাজতের দায়িত্বে ছিল তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে নাই, তারা হেফাজতে ব্যর্থতার কারণে অপরাধী হবে। এই অপরাধী হলে তাদের শাস্তি হবে সর্বোচ্চ 10, সর্বনিম্ন 5 এবং অতিরিক্ত সর্বনিম্ন 10,000 টাকা অর্থদণ্ড। ধারা 9(ক), ধারা 9(ক), নারীর আত্মহত্যায় প্ররোচনা ইত্যাদির শাস্তি। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো কার্য দ্বারা কোনো নারীর সম্মতি ব্যতীত বা তার ইচ্ছার বিরুদ্ধে সম্ভ্রম হানি করে, যার ফলে ওই নারী আত্মহত্যা করে, তাহলে আত্মহত্যার প্ররোচনা করার অপরাধে অপরাধী হবেন। শাস্তি হবে সর্বোচ্চ 10 বছর, সর্বনিম্ন 5 বছর সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত 1,00,000 টাকা অর্থদণ্ড। ধারা 10, যৌনপীড়ন ইত্যাদির শাস্তি। যৌনপীড়ন অর্থ কি? নারীর দেহ স্পর্শ করা, নারীর দেহ স্পর্শ করা। আর ধারা 9-এর কতে বলা আছে নারীর সম্মতি ব্যতীত, নারীর সম্মতি ব্যতীত বা নারীর ইচ্ছার বিরুদ্ধে সম্ভ্রম হানি করা। সম্ভ্রম হানি করা, একটা বিষয় হলো সম্ভ্রম হানি করা যার যার ফলে আত্মহত্যা করবে, আর আরেকটা বিষয় হলো যৌনপীড়ন, যেটা সেটা হলো নারীর শরীরের কোনো অঙ্গ স্পর্শ করা, নারীর শরীরের যৌনাঙ্গ অথবা অন্য কোনো অঙ্গ স্পর্শ করা। তাহলে ধারা 10, যৌনপীড়ন, যদি কোনো ব্যক্তি অবৈধভাবে তার যৌন কামনা চরিতার্থ করার জন্য নারীর তার শরীরের কোনো অঙ্গ বা বস্তু দ্বারা কোনো নারী বা শিশুর যৌনাঙ্গ অথবা অন্য কোনো অঙ্গ স্পর্শ করে, তাহলে ওই ব্যক্তি যৌনপীড়ন অপরাধের জন্য অপরাধী হবে। তাহলে ধারা 9-এর কতে বলা আছে নারীর আত্মহত্যায় প্ররোচনা ইত্যাদি শাস্তি। সেটা কিভাবে? যদি নারী ইচ্ছার বিরুদ্ধে অথবা সম্মতি ব্যতীত তার সম্ভ্রম হানি করে, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে তার এমন কোনো কার্য দ্বারা কোনো নারীর সম্ভ্রম হানি করে তার ইচ্ছার বিরুদ্ধে অথবা সম্মতি ব্যতীত, যার ফলে উক্ত সম্ভ্রম হানির ফলে ওই নারী যদি আত্মহত্যা করে, তাহলে ওই ব্যক্তি আত্মহত্যায় প্ররোচনার অপরাধে অপরাধী হবেন। আর ধারা 10, যদি কোনো ব্যক্তি অবৈধভাবে তার যৌন কামনা চরিতার্থ করার জন্য তার শরীরের কোনো অঙ্গ, হাত পা মুখ অথবা অন্য কোনো অঙ্গ বা বস্তু দ্বারা কোনো নারী বা শিশুর যৌনাঙ্গ বা অন্য কোনো অঙ্গ স্পর্শ করে, তাহলে ওই ব্যক্তি যৌনপীড়ন অপরাধের জন্য অপরাধী হবে। ধারা 10, ধারা 11, যৌতুক। যৌতুকের জন্য মৃত্যু ঘটানো, গুরুতর জখম, সাধারণ জখম। তিনটা বিষয়। যখনই প্রশ্ন উঠবে তখনই যৌতুকের তিনটা বিষয় থাকবে। একটা বিষয় যৌতুকের জন্য মেরে ফেলা, আর একটা বিষয় যৌতুকের জন্য গুরুতর জখম, আর একটা বিষয় হবে যৌতুকের জন্য সাধারণ জখম।
ঠিক আছে। যদি কোনো নারীর স্বামী বা স্বামীর পিতামাতা, এখানে যৌতুকটা কে চাইতে পারে? কোনো নারীর কাছে অথবা কোনো বইয়ের কাছে অথবা কোনো কনের কাছে। যৌতুকটা কিভাবে চাইবে? যৌতুক চাইবে তার পিতামাতার কাছে। এটা কে চাইবে? ওই কনের বা বইয়ের স্বামী অথবা স্বামীর পিতামাতা অথবা স্বামী পক্ষের অন্য কোনো ব্যক্তি। স্বামী পক্ষের অন্য কোনো ব্যক্তি বলতে কি বোঝায়? তার গ্রামের অন্য কোনো ব্যক্তি? তার গ্রামের অন্য কোনো ব্যক্তি নয়। স্বামীর ভাই হতে পারে, স্বামীর পক্ষের স্বামী চাচা হতে পারে, তার বোন হতে পারে, তার মা বাবা হতে পারে। ঠিক আছে, বা তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন হতে পারে। এদের ভিতরে যদি কোনো ব্যক্তি যৌতুকের জন্য মৃত্যু, মারাত্মক জখম বা সাধারণ জখম করে, তাহলে তার শাস্তি হবে নিম্নরূপ। যদি মৃত্যু ঘটায় তাহলে শাস্তি হবে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড। যদি মৃত্যু ঘটানোর চেষ্টা করে, মৃত্যু ঘটানোর জন্য মৃত্যুদণ্ড বা মৃত্যু ঘটানোর চেষ্টার জন্য যাবজ্জীবন কারাদণ্ড, এবং উভয় ক্ষেত্রে অতিরিক্ত অর্থদণ্ড। অর্থাৎ যদি কোনো ব্যক্তি যৌতুকের জন্য মৃত্যু ঘটায় তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ড। আর যদি মৃত্যু ঘটানোর চেষ্টা করে তাহলে শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। ধারা 11 ক, ধারা 11 খ, মারাত্মক জখম করার জন্য যাবজ্জীবন অথবা অনধিক 12 বছর বা অনন্য 5 বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। আপনারা শুধু মনে রাখেন, ধারা 11 ক, নারীকে মৃত্যু ঘটানোর জন্য যদি কোনো ব্যক্তি যৌতুক দাবি করে, যদি কোনো ব্যক্তি যৌতুক দাবি করে যদি নারীর মৃত্যু ঘটায় তাহলে তার শাস্তি হবে ধারা 11 ক। আর যদি গুরুতর জখম করে তাহলে তার শাস্তি হবে ধারা 11 খ। আর যদি সাধারণ জখম করে তাহলে শাস্তি হবে ধারা 11 গ। আর যদি প্রশ্ন হয় যৌতুক কি, যৌতুক কাকে বলে, যৌতুক বলতে কি বোঝায়, যৌতুকের জন্য শাস্তি কত ধারা, তখন আলোচনা করবেন বিস্তারিত। ধারা 11 ক মৃত্যু ঘটানোর শাস্তি, ধারা 11 খ গুরুতর জখম, ধারা 11 গ সাধারণ জখম। ধারা 12 ভিক্ষাবৃত্তি ইত্যাদির উদ্দেশ্যে শিশুকে অঙ্গহানি করার শাস্তি। যদি কোনো ব্যক্তি ভিক্ষাবৃত্তি বা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির উদ্দেশ্যে কোনো শিশুর হাত, পা, নাক, চোখ, কান অথবা অন্য কোনো অঙ্গ বিনষ্ট করে বা বিকলাঙ্গ করে বা বিকৃত করে তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ড। এখানে দুইটা বিষয়, একটা বিষয় হলো ভিক্ষাবৃত্তি করার উদ্দেশ্যে, আর একটা বিষয় হলো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার উদ্দেশ্যে। তাহলে ধারা 12 ভিক্ষাবৃত্তি ইত্যাদির উদ্দেশ্যে শিশুকে অঙ্গহানি করার শাস্তি। ধারা 13 ধর্ষণের ফলশ্রুতিতে জন্মলাভকারী শিশুর বিধান। ধারা 13-1 ধর্ষণের কারণে কোনো শিশু জন্মলাভ করলে তার বিধান হবে নিম্নরূপ। ধারা 13-1 ক উক্ত সন্তান মাতা অথবা মাতার আত্মীয় স্বজন, মাতৃকুলীয় আত্মীয় স্বজনের তত্ত্বাবধানে থাকবে। 1-খ মাতা ও পিতা উভয়ের পরিচয়ে পরিচিত হবে। গ উক্ত সন্তানের ভরণ পোষণ রাষ্ট্র বহন করবে। ঘ সন্তানের ভরণ পোষণ 21 বছর, যদি ছেলে হয় 21 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ওই টাকা ভরণ পোষণ ব্যয় সরকার বহন করবে, কিন্তু কন্যার ক্ষেত্রে বিবাহ না হওয়া পর্যন্ত। এবং সন্তান যদি পঙ্গু হয় বা প্রতিবন্ধী হয় তাহলে ভরণ পোষণের যোগ্যতা অর্জন না করা পর্যন্ত প্রদেয় হবে। তাহলে সন্তান কোথায় থাকবে? মাতা অথবা মাতার আত্মীয় স্বজন। আর কার পরিচয়ে বড় হবে? মাতা পিতা উভয়। কে ব্যয়ভার বহন করবে? রাষ্ট্র ব্যয়ভার বহন করবে। যদি ছেলে হয় কতদিন বয়স পর্যন্ত? 21 বছর। মেয়ে হলে বিবাহ না হওয়া পর্যন্ত। যদি প্রতিবন্ধী বা পঙ্গু হয় তাহলে ভরণ পোষণের যোগ্যতা অর্জন না করা পর্যন্ত। ধারা 13-2 উক্ত সন্তানের ভরণ পোষণ ব্যয় সরকার বিধি দ্বারা নির্ধারণ করবে। তাহলে ভরণ পোষণ ব্যয় কে নির্ধারণ করবে? সরকার। কিভাবে? বিধি দ্বারা। বিধি দ্বারা নির্ধারণ করবে। ধারা 13-3
উক্ত সন্তানের জন্য প্রদেয় অর্থ সরকার ধর্ষকের নিকট হতে আদায় করতে পারবে। অর্থাৎ রাষ্ট্র যে ওই জন্ম লাভকারী শিশুর জন্য যে ব্যয়ভার বহন করবে সেই ব্যয়ভার ধর্ষকের নিকট হতে আদায় করতে পারবে। ধর্ষকের বিদ্যমান সম্পত্তি অর্থাৎ ধর্ষকের উপস্থিত যে সম্পত্তি থাকবে, অর্থাৎ বর্তমানে যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তি হতে যদি আদায় করা সম্ভব না হয়, তাহলে ধর্ষক ভবিষ্যতে যে সম্পদের মালিক হবে সেই সম্পদ হতে আদায় করা যাবে। অর্থাৎ দেখা গেল রাষ্ট্র 1 লাখ টাকা ব্যয়ভার বহন করছে, এখন ওই ব্যয়ভার ধর্ষকের বর্তমান সম্পত্তি হতে যদি আদায় করা সম্ভব না হয়, তাহলে ধর্ষক যদি পরবর্তীতে যে সম্পত্তি অর্জন করবে বা যে সম্পত্তির মালিক হবে, সেই সম্পদ বিক্রি করে সেই টাকা সরকার বা রাষ্ট্র আদায় করতে পারবে। ধারা 13। ধারা 1 হতে ধারা 13 পর্যন্ত কোনো সমস্যা আছে কোনো ধারায়? না স্যার। সমস্যা না হলে আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আর যদি সমস্যা হয় অবশ্যই বলবেন, আমি বলছি। মুখস্থ করা একটা বিষয়, আর বোঝার পরে বুঝা মুখস্থ করা সেটা আলাদা একটা বিষয়। যদি এমনি মুখস্থ করেন ভুলে যেতে পারেন, কিন্তু বোঝার পরে যদি মুখস্থ করেন আর লেখেন, আপনারা কিন্তু লেখা দেন না। একদিন ক্লাস না হলে আপনারা আর লেখা দেন না, ভুলে যান। আমি কিন্তু ভুলি না, ঠিক আছে? আমি কিন্তু এই জিনিসটা মোটেই ভুলি না, লেখা দেবেন বেশি বেশি। ধারা 14, নতুন পড়া। ধারা 14, সংবাদ মাধ্যমে নির্যাতিত নারী ও শিশুর পরিচয় প্রকাশে বাধা নিষেধ। এখানে মোট কথা, খাঁটি বাংলা কথা, গ্রামের কথা। যদি কোনো নারী বা শিশু ধর্ষণের শিকার হয়, তাহলে সেই নারী বা শিশুর পরিচয় এমন ভাবে প্রকাশ করতে হবে তাকে যেন চেনা না যায়, বোঝা যেন না যায় যে সে অমুক গ্রামের মেয়ে, অমুকের মেয়ে, অমুক ইউনিয়নের মেয়ে, অমুকের ভাতিজি, অমুকের ভাইস্তা, অমুকের বোন, অমুকের মেয়ে। এটা যেন বোঝা না যায়। এটা মা বোঝার জন্য যে ব্যবস্থা, যে বিধিবিধান, সেটা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা 14 বিস্তারিত বর্ণনা করা হয়েছে। ধারা 14-1, কোন নারী বা শিশু এই আইনে কোনো অপরাধের শিকার হলে আইনগত কার্যধারার সংবাদ বা তথ্য, নাম ও ঠিকানা অথবা অন্য কোনো তথ্য সংবাদপত্রে বা অন্য কোনো মাধ্যমে এমন ভাবে প্রকাশ করতে হবে যেন উক্ত নারী বা শিশুর পরিচয় প্রকাশ না পায়। তাহলে এখানে বলা হয়েছে কোন নারী বা শিশু, কোন নারী বা শিশু যদি এই আইনে, অর্থাৎ নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোনো অপরাধের শিকার হয়, সেটা এসিড দ্বারা নিক্ষেপ হতে পারে, 4 ধারার অপরাধ, অপহরণ হতে পারে 7 ধারার অপরাধ, 9 ধারার অপরাধ, ধর্ষণ হতে পারে, 9-এর আছে, 10 আছে, 11 ধারার অপরাধ আছে, ঠিক আছে? এই যে অপরাধ গুলা আছে, এই অপরাধ গুলার যে বিচার কার্যক্রম যখন আদালতে হয়, তাহলে আইনগত কার্যধারার সংবাদ বা ওই ব্যক্তির নাম ঠিকানা, ওই ব্যক্তির নাম ঠিকানা কোন সংবাদপত্রে, এখন তো দেখা যায় বাংলাদেশে অনেক সংবাদপত্র আছে, নাম বলে মনে হয় শেষ করা যাবে না, ঠিক আছে? এই সকল সংবাদপত্র অথবা অন্য কোনো মাধ্যম কি হতে পারে? ইন্টারনেটের মাধ্যমে দেখা গেল ফেসবুকে দিল, টিকটক, তারপর আরো কি কি আছে অত বলতে পারবো না, ইউটিউব আছে। এইগুলা আপনার মনে করেন যে এখানে এমন ভাবে পরিচয়টা তুলে ধরতে হবে, ঠিক আছে, যেন ওই নারী বা শিশুর পরিচয় প্রকাশ না হয় বা প্রকাশ না পায়। ধারা 14-1, কথা বোঝা গেল? ক্লিয়ার? আর একবার বুঝান স্যার। তাহলে ধারার 14 বলছে কোন নারী, কোন নারী যদি ধর্ষণের শিকার হয়, ঠিক আছে, অত্র আইনে তো বিভিন্ন অপরাধের বিষয়
বিস্তৃত বর্ণনা করা আছে। টোটাল কথা, নারী ও শিশু নির্যাতন আইনে যদি কোনো অপরাধের শিকার হয়, মনে করেন একজন নারী ধর্ষণের শিকার হয়েছে, ঠিক আছে? এখন ধর্ষণের শিকার হওয়ার পর তার মামলা চলতেছে, আদালতে বিচার কার্যক্রম চলমান। এই বিচার কার্যক্রমের কোনো তথ্য বা বিচার কার্যক্রমের কোনো বস্তু, অথবা ওই যে নারীর নাম ঠিকানা, নারীর তথ্য যদি কোনো সংবাদপত্রে অথবা অন্য কোনো মাধ্যমে এমন ভাবে প্রকাশ করতে হবে যেন ওই নারীর পরিচয় বা নারী শিশুর পরিচয় প্রকাশ না পায়। আপনারা অনেক সময় লক্ষ্য করবেন, দেখবেন ওই ইউটিউবে বিভিন্ন সময় বিভিন্ন নারীদের সাক্ষাৎকার হয়ে থাকে, তাদের মুখটা ব্লার করা থাকে, ঠিক আছে, দেখা যায় না। মুখটার উপরে এমন করে ব্লার করা থাকে যে মুখটা দেখা যায় না, পরিচয় বোঝা যায় না যে মেয়েটা কে। এরকম কেউ দেখছেন, বলতে পারবেন? বোঝা গেছে আপনারা দেখেন নাই, আমি দেখছি। যখন কোনো নারীর এরকম সাক্ষাৎকার নেয় তখন মুখটা ব্লার করে দেয় যেন তার পরিচয় প্রকাশ না পায়, বুঝতে না পারে যে অমুকের মেয়ে, অমুকের বোন, অমুকের বউ, অমুকের ভাস্তি, ঠিক আছে, অমুক গ্রামে বসবাস করে, এরকম যেন পরিচয়টা প্রকাশ না পায়। পরিচয় প্রকাশ না পাওয়ার জন্য এখানে পরিচয় প্রকাশ পেলে সমস্যা কি? পরিচয় প্রকাশ পেলে দেখা গেল যে মেয়েটার বিয়ে হবে না। সে আমাদের এখন গ্রাম অঞ্চলে যে বিষয়টা বেশি বোঝা যায়, যে একটা মেয়ের সম্ভ্রমহানি করা, একটা মেয়ের মনে করেন যে বিশেষ করে মেয়েদের যে ইজ্জতের বিষয়টা থাকে, সেটা যখন নষ্ট হয়ে যায়, ঠিক আছে, তখন মেয়েদের তো ইজ্জতটাই বড় বিষয়। এখন সেটা যদি নষ্ট হয়, সে যদি পরিচয়টা যদি প্রকাশ পায় যে অমুক মেয়েটা এই কাজ করছে, বা অমুক মেয়েকে ধর্ষণ করছে, অমুক মেয়েকে সম্ভ্রমহানি করছে, যৌনপীড়ন করছে, যৌতুকের জন্য মারধর করছে, মেরে ফেলছে, ঠিক আছে, এইগুলো যখন প্রকাশ পায় তখন ওই মেয়ের আমাদের সমাজে আমাদের সমাজে চলাফেরার জন্য খুবই কষ্টকর হয়, ঠিক আছে। হয় দেখা যায় বিয়ে হবে না, চলতে গেলে মানুষ কটূক্তি করবে, প্রতিবেশী বিভিন্ন কথা বলবে, অমুকে কথা শোনাবে। এই জন্য এই সকল দিক এই সকল দিক বিবেচনা করে, বিষয়গুলো বিবেচনা করে এই যে আইনগুলো করা হয়েছে, মনে করেন যে এই অত্র আইনের কোনো নারীর যদি কোনো অপরাধের শিকার হয়, তাহলে তার যেন পরিচয়টা প্রকাশ না পায়। খবর সংবাদ যদি কোথাও ধর্ষণ হয়, যদি কোথাও অপরাধ হয়, নারী সংক্রান্ত যৌনপীড়ন কোনো অপরাধ হয়, ঠিক আছে, শালীনতা হয়, শ্লীলতাহানি নষ্ট করা হয়, সেই তথ্যগুলো অবশ্যই দেখা যায় যে ফেসবুকে, তারপরে আপনার বিভিন্ন পত্রিকায় প্রকাশ পায়। এই বিভিন্ন পত্রিকাগুলা আর এই বিভিন্ন যে ইলেকট্রনিক মাধ্যমগুলা থাকে, এই মাধ্যমগুলা এরা এমন ভাবে প্রকাশ করবে যেন ওই নারী বা শিশুর পরিচয় প্রকাশ না পায়। ধারা 14 ক্লিয়ার? জি স্যার। যদি ক্লিয়ার না হয় আবার বলি, ধারা 14 কোন নারী বা শিশু এই আইনের যদি কোনো অপরাধের শিকার হয়, পত্রিকায় অথবা অন্য কোনো মাধ্যমে তার পরিচয় এমন ভাবে প্রকাশ করতে হবে যেন তার পরিচয় প্রকাশ না পায়, অথবা তার নাম ঠিকানা অথবা এই আইনের কার্যধারার কোনো তথ্য এমন ভাবে প্রকাশ করতে হবে যেন ওই নারী বা শিশুর পরিচয় প্রকাশ না পায়, যেন বুঝতে না পারে যে আমার করিমের মেয়ে, করিমের বউ, করিমের ভাস্তি, ঠিক আছে, এটা যেন প্রকাশ না পায়, বা করিমগঞ্জ বাড়ি, ঠিক আছে, এই জিনিসটা যেন কেউ বুঝতে না পারে, সেই জন্য ধারা 14 ধারা 14 উপধারা 1 লঙ্ঘন করলে লঙ্ঘনকারী ব্যক্তি অপরাধী হবেন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি এরূপ অপরাধের শিকার কোনো নারী বা শিশুর পরিচয় প্রকাশ করে, সেটা হোক পত্রিকায়, সেটা হোক অন্য কোনো ইলেকট্রনিক্স মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে, তাহলে ওই ব্যক্তি অপরাধী হবেন। অর্থাৎ 14 উপধারা যদি কেউ লঙ্ঘন করে তাহলে তিনি অপরাধী হবেন। এই অপরাধের শাস্তি হবে সর্বোচ্চ 2 বছর এবং অনূর্ধ্ব 1 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। এখানে শাস্তি হবে সর্বোচ্চ 2 বছর, অর্থাৎ 2 বছরের বেশি নয়। সেই সাথে অর্থদণ্ড হবে অনূর্ধ্ব 1 লাখ, 1 লাখ টাকার বেশি নয়। এবং সেই সাথে উভয় দণ্ড হতে পারে, যে 2 বছর শাস্তি, 1 লক্ষ টাকা জরিমানা। ধারা 14
সংবাদ মাধ্যমে নির্যাতিত নারী বা শিশুর পরিচয় প্রকাশে বিধিনিষেধ। ধারা 14 নির্যাতিত নারী ও শিশুর পরিচয় প্রকাশ করা যাবে না। ধারা 14(2) যদি কেউ প্রকাশ করে তাহলে যদি কেউ 14 এক উপাধারা লঙ্ঘন করে নাম ও ঠিকানা প্রকাশ করেন বা পরিচয় প্রকাশ করেন তাহলে তিনি অপরাধী হবেন। তার শাস্তি হবে সর্বোচ্চ 2 বছর এবং সর্বোচ্চ 1 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। ধারা 14 ক্লিয়ার না? বুঝতে কোনো সমস্যা আছে এখনো? সমস্যা নাই স্যার। ধারা 15 ভবিষ্যৎ সম্পত্তি হতে অর্থ আদায়। এখানে ভবিষ্যৎ সম্পত্তি হতে অর্থ আদায়। ভবিষ্যৎ সম্পত্তি কার? ধর্ষকের। এখানে ধর্ষকের অর্থাৎ অপরাধী ব্যক্তির, শুধু ধর্ষকই যে হবে এমন না, অপরাধী ব্যক্তির এখানে 4 ধারায় যে অপরাধ আছে, দহনকারী, বিষাক্ত পদার্থ দ্বারা, ক্ষয়কারী পদার্থ দ্বারা এখানে যে অপরাধ করে সে একজন অপরাধী, যে অপহরণ করে সে একজন অপরাধী, মুক্তিপণ আদায়ের জন্য যে অপরাধ করে সেও একজন অপরাধী। 9 বলা আছে ধর্ষণ অপরাধী, 9 বলা আছে আত্মহত্যায় প্ররোচনার জন্য যে অপরাধী, 10 বলা আছে যৌনপীড়ন অপরাধ, 11 যৌতুক অপরাধ, এই সকল অপরাধ। অর্থাৎ 15 বলা আছে অত্র আইনের ধারা 4 হতে 14 পর্যন্ত। এখানে অপরাধের বিস্তৃত বর্ণনা আছে। নারী ও শিশু নির্যাতন আইনে 4 থেকে 14 ধারা পর্যন্ত বিভিন্ন অপরাধের বিষয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এই 4 হতে 14 ধারা পর্যন্ত অপরাধের জন্য ট্রাইব্যুনাল কর্তৃক আরোপিত অর্থদণ্ড ক্ষতিগ্রস্ত ব্যক্তির ক্ষতিপূরণ হিসেবে গণ্য করতে পারে। অর্থাৎ 4 ধারা থেকে 14 ধারা পর্যন্ত যে নারী বা শিশু ক্ষতিগ্রস্ত হবে, ঠিক আছে, এখানে যে নারী বা শিশু ক্ষতিগ্রস্ত হবে এই অপরাধের জন্য ট্রাইব্যুনাল অপরাধীর নিকট যে অর্থদণ্ড আরোপ করবেন, অপরাধীর উপরে যে অর্থদণ্ড আরোপ করবেন, এই অর্থদণ্ড এই ক্ষতিগ্রস্ত নারী ও শিশুর ক্ষতিপূরণ হিসেবে গণ্য করতে পারে। এই অর্থদণ্ড দণ্ডিত ব্যক্তি অথবা অপরাধী ব্যক্তির নিকট হতে বা বিদ্যমান সম্পদ হতে আদায় করা সম্ভব না হলে ভবিষ্যতে তিনি যে সম্পদের মালিক হবেন সেই সম্পদ হতে আদায়যোগ্য হবে। কথা বোঝা গেল? ধারা 4-এর বিষয়টা, ধারা 4 একই বিষয়ে বলা আছে অর্থ আদায়। অত্র আইনের 4 ধারা হতে 14 ধারা পর্যন্ত যে ব্যক্তি অপরাধ করবে, যে ব্যক্তি অপরাধ করবে সেই অপরাধী ব্যক্তিকে বা অপরাধীকে ট্রাইব্যুনাল যখন অর্থদণ্ড দিবেন সেই অর্থদণ্ড নির্যাতিত নারী ও শিশুর ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে। এবং এই অর্থদণ্ড কিভাবে আদায় করা হবে? এই অর্থদণ্ড অপরাধীর বিদ্যমান সম্পত্তি হতে যদি আদায় করা সম্ভব না হয় তাহলে তিনি ভবিষ্যতে যে সম্পদের মালিক হবেন সেই সম্পদ হতে আদায়যোগ্য হবে। উক্ত সম্পদের উপর অর্থাৎ ওই অপরাধী ব্যক্তির যে সম্পদ হবে সেই সম্পদের উপর অন্যান্য দাবি উপেক্ষা করে অর্থদণ্ড প্রাধান্য পাবে। অর্থাৎ দেখা গেল ভবিষ্যতে ওই ব্যক্তি 5 কোটি টাকার সম্পদ অর্জন করলো, এখন অর্থদণ্ড করছে মনে করেন 1 লাখ, ঠিক আছে, অর্থদণ্ড 1 লাখ টাকা করছে। এখন ওই অপরাধী তো ছেলে মেয়ে থাকবে, অনেকেই থাকবে, তারা যদি এই অর্থদণ্ড দাবি করে তাদের দাবি পরে আগে ট্রাইব্যুনাল যে অর্থদণ্ড দিছে সেই অর্থদণ্ড আগে পরিশোধ করতে হবে। এই অর্থদণ্ড তাহলে ধারা 15-এর মূল বিষয়টা হলো অপরাধীকে ট্রাইব্যুনাল যখন অপরাধীকে অর্থদণ্ড আরোপ করবেন তখন সেই অর্থদণ্ড ক্ষতিগ্রস্ত নারী ও শিশুর ক্ষতিপূরণ হিসেবে গণ্য করতে হবে। এই অর্থদণ্ড অপরাধী ব্যক্তির বিদ্যমান সম্পত্তি হতে অথবা তার নিকট হতে যে সম্পদ থাকবে সেই সম্পদ হতে যদি আদায় করা সম্ভব না হয়
তাহলে ভবিষ্যতে তিনি যে সম্পত্তির মালিক হবেন সেই সম্পত্তি হতে আদায় করতে হবে। সেই সম্পত্তির উপর অন্যান্য দাবি উপেক্ষা করে এই অর্থদণ্ড প্রাধান্য পাবে, অর্থাৎ এই অর্থদণ্ড আগে পরিশোধ করার পর অন্যান্য দাবি এটা গ্রাহ্য হবে, অন্যান্য দাবি তখন কাজ করতে পারবে। ধারা 15, ধারা 15 কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নাই। আপনি পড়ে আসছেন? স্যার কারেন্ট ছিল না, আসলো হলো 10টা 40-এ কারেন্ট আসছে আমার এলাকায়। তবে ধারা 14 বলছে নির্যাতিত নারী ও শিশুর পরিচয় প্রকাশে বিধিনিষেধ। আর ধারা 15 ভবিষ্যৎ সম্পত্তি হতে অর্থ আদায়। ধারা 16, ধারা 16 অর্থদণ্ড বা ক্ষতিপূরণ আদায়ের পদ্ধতি। এই অর্থদণ্ড বা ক্ষতিপূরণ আদায়ের পদ্ধতি কিভাবে আদায় করতে হবে? অত্র আইনের অধীন অর্থদণ্ড আদায়ের ক্ষেত্রে ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট জেলার কালেক্টরকে নির্ধারিত পদ্ধতিতে অপরাধী ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তির তালিকা করে ক্রয় ও নিলামে বিক্রয় করে বিক্রয় লব্ধ টাকা ট্রাইব্যুনালে জমার নির্দেশ দেবেন। তাহলে ট্রাইব্যুনাল কিভাবে এই ক্ষতিপূরণ আদায়ের জন্য নির্দেশ দিতে পারেন? ট্রাইব্যুনাল কি করবেন? ট্রাইব্যুনালের কার্যক্রম কি? অর্থদণ্ড আদায়ের ক্ষেত্রে অর্থদণ্ড আদায়ের ক্ষেত্রে ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট জেলার, অর্থাৎ যে জেলার অপরাধী হবে বা যেখানকার অপরাধী হবে সেই জেলার কালেক্টরকে নির্ধারিত পদ্ধতিতে অপরাধী ব্যক্তির, অর্থাৎ অপরাধী যে ব্যক্তি থাকবে তার যে স্থাবর অস্থাবর সম্পত্তি থাকবে সমস্ত কিছু ক্রয় করার জন্য নির্দেশ দেবেন, ক্রয় করবেন এবং তা নিলামে বিক্রয় করে বিক্রয় লব্ধ টাকা ট্রাইব্যুনালে জমার নির্দেশ দেবেন। ঠিক আছে? ট্রাইব্যুনালে যখন জমার নির্দেশ দেবেন, ট্রাইব্যুনালে যখন এই টাকা জমা হবে, ট্রাইব্যুনাল উক্ত অর্থ ক্ষতিগ্রস্ত নারী ও শিশুকে প্রদান করবেন। ধারা 16। তাহলে ধারা 14 বলছে পরিচয় প্রকাশে বাধা নিষেধ, আর ধারা 15 বলছে অর্থদণ্ড কিভাবে আদায় করা হবে ভবিষ্যৎ সম্পত্তি হতে, আর ধারা 16 বলছে অর্থদণ্ড ও ক্ষতিপূরণ আদায়ের পদ্ধতিটা কিরকম হবে। অর্থাৎ ট্রাইব্যুনাল যখন কোনো অপরাধীকে অর্থদণ্ড প্রদান করেন তখন সেই অর্থদণ্ড আদায়ের জন্য সংশ্লিষ্ট জেলার কালেক্টরকে সংশ্লিষ্ট জেলার কালেক্টরকে নির্ধারিত পদ্ধতিতে বা বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ওই অপরাধী ব্যক্তির স্থাবর অস্থাবর সকল সম্পত্তি ক্রয় করে বিক্রয় করে বিক্রয় লব্ধ টাকা ট্রাইব্যুনালে জমার নির্দেশ দেবেন। এই নির্দেশটা কে দেবেন? ট্রাইব্যুনাল। কাকে দেবেন? জেলার কালেক্টরকে। কোন কালেক্টর? সংশ্লিষ্ট জেলার কালেক্টর, অর্থাৎ যেখানে অপরাধটা হয়েছে সেই অপরাধ এলাকার যে কালেক্টর থাকবেন, জেলার যে কালেক্টর থাকবেন সেই জেলার কালেক্টরকে ট্রাইব্যুনাল আদেশ দেবেন যে আপনি অমুক এই অপরাধী আছে, এই অপরাধী ব্যক্তির সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আপনি বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ক্রয় করে নিলামে বিক্রয় করেন। বিক্রয় করার পর যে টাকা হবে, অর্থদণ্ড যে পরিমাণ হবে সেই পরিমাণ অর্থদণ্ড ট্রাইব্যুনালে জমার নির্দেশ দেবেন। ট্রাইব্যুনালে যখন এই অর্থদণ্ড জমা হবে, ট্রাইব্যুনাল কি করবে? এই যে টাকাটা আদায় হবে এই টাকাটা ক্ষতিগ্রস্ত নারী বা শিশুকে প্রদান করবেন। ধারা 16, ধারা 14, 15, 16 বুঝতে কোনো সমস্যা? না স্যার। ধারা 17 মিথ্যা মামলা। ধারা 17 মিথ্যা মামলা। মিথ্যা মামলা বলতে কি বোঝেন? কেউ বলতে পারবেন? মিথ্যা জিনিসটা কি বলতে পারবেন? মিথ্যা আসলে স্যার যদি কোনো ঘটনা ঘটেনি বা হচ্ছে
কাউকে এমনি সামান্য আঘাত করছে, কিন্তু যা বললো আমাকে গুরুতর আঘাত করছে, বা হচ্ছে আরো অনেক কিছু, যে মানে সাজায় গুছায় যে একটা মামলা করে, ওইটা হচ্ছে মিথ্যা মামলা। সাক্ষ্য আইনের ভাষায় যে বিষয়গুলোর অস্তিত্ব নাই তাকে মিথ্যা বলে। সঠিক। যেহেতু আমরা এখনো সাক্ষ্য আইনে যাই নাই, অতদূর পর্যন্ত আমি যাইতে বলি নাই। আমি বলছি মিথ্যা। মিথ্যা বলতে কি, যেটা সত্য নয় এটাই মিথ্যা। জি স্যার। যেটা সত্য নয় এটাই মিথ্যা। ঠিক আছে? যখন সাক্ষ্য আইন ইনশাল্লাহ যাব, তখন সাক্ষ্য আইন নিয়ে ইনশাল্লাহ কথা হবে। ঠিক আছে? যাবো ইনশাল্লাহ, যাবো 2 দিন আগে, 2 দিন পরে। মিথ্যা ইনশাল্লাহ। মামলা, অভিযোগ দায়ের করার শাস্তি, ইনশাআল্লাহ যাব। ধারা 17-1, ধারা 17-1, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি করার জন্য, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি করার জন্য, মিথ্যা বিষয়টাই ক্ষতি। ঠিক আছে? আইনের ক্ষেত্রে মিথ্যা বিষয়টা হবে, একজন যদি মিথ্যা বলে তাহলে অপরজনের ক্ষতি হবে, সেটা হলো আইনের ক্ষেত্রে। আপনি বাড়িতে কথা বললেন, বাপে বললেন কোথায় গেছিলে, আপনি বললেন যে আমি খেলার মাঠে গেছিলাম, আপনি তো বাজারে যা ঘুরে ফিরে আসলেন। ঠিক আছে? এখানে কোনো ক্ষতি হবে না, এখানে কোনো ক্ষতি নাই। কিন্তু আইনের ক্ষেত্রে যদি আপনি মিথ্যা বলেন, যখনই মিথ্যা বলবেন, সেটা মিথ্যা সাক্ষ্য হোক, মিথ্যা কোনো জবানবন্দি হোক, মিথ্যা কোনো বিষয় হোক, যখনই বলবেন তখন কোনো না কোনো ব্যক্তির ক্ষতি হবে। ঠিক আছে? ধারা 17-1, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য আইনানুগ কারণ বা ন্যায্য না জেনেও, অর্থাৎ আইনানুগ কোনো কারণ নাই বা ন্যায্য অধিকার নাই, ন্যায্য অধিকার না জেনেও কোনো মামলা বা অভিযোগ দায়ের করেন বা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে অভিযোগ দায়ের করান, তাহলে তিনি অপরাধী হবেন। গ্রাম অঞ্চলে দেখা যায় রহিমের সাথে করিমের একটু দ্বন্দ্ব আছে। ঠিক আছে? রহিমের সাথে করিমের একটু দ্বন্দ্ব আছে। এখন রহিম চিন্তা করে যে করিমকে কিভাবে ফাটা চিপার বাসায় আটকান যায়। ঠিক আছে? এইরকম চিন্তাধারা যখন থাকে, তখন কোনো মতে যদি কখনো কোনো সুযোগ পায়, দেখা যায় রহিম ওই নিজে, হয় নিজে কোনো মামলা করবে, মিথ্যা মামলা ক্ষতি করার জন্য, না হলে অন্য কোনো ব্যক্তির মাধ্যমে, অর্থাৎ অন্য কোনো ব্যক্তির দ্বারা করিমকে মামলা করাবে। ঠিক আছে? করিমের বিরুদ্ধে মামলা করাবে। এটাই হলো ধারা 17-1। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য আইনানুগ কারণ নাই, আইনানুগ কারণ নাই, ক্ষতি যে করবে, মামলা করার জন্য যে ক্ষতিটা যে করবে, এটার আইনানুগ কোনো কারণ নাই, বা ন্যায্য না জেনেও কোনো মামলা বা অভিযোগ দায়ের করেন, অথবা অথবা নিজে দায়ের না করে অন্য অন্য কোনো ব্যক্তির মাধ্যমে অভিযোগ দায়ের করান, তাহলে তিনি অপরাধী হবেন। কে হবেন? এখানে দুইজনে হবেন। ঠিক আছে? যে দায়ের করাইছেন সেও হবেন, আর যে সহায়তা করছেন দায়ের করতে বা প্ররোচনা দিয়েছেন, সে প্ররোচনার অপরাধে অপরাধী হবেন। ধারা 17-1, ধারা 17-2, কোনো ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনাল সংঘটিত অপরাধের অভিযোগ গ্রহণ করতে পারেন। অর্থাৎ কোনো অপরাধ যদি সংগঠন হয়, কোনো অপরাধ যদি সংগঠন হয়, সেই বিষয়ে যদি কোনো ব্যক্তি লিখিত অভিযোগ করেন, তাহলে সেই লিখিত অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনাল সংঘটিত অপরাধের অভিযোগ গ্রহণ করতে পারেন। ধারা 17-2। তাহলে ধারা 17-1 বলছে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য আইনানুগ অধিকার নাই জেনেও, বা ন্যায্য অধিকার নাই বা ন্যায্য না, যেটা করবে, অভিযোগটা দায়ের করবে, যে মামলাটা করবে, সেটা করার জন্য ন্যায্য অধিকার নাই বা আইনানুগ কোনো অধিকার নাই। দেখা গেল আমি রাসেলের নামে একটা মামলা দায়ের করব রাসেলের ক্ষতি করার জন্য। এখন রাসেলকে কি ধরনের ক্ষতি করা যেতে পারে? রাসেলকে আমি একটা দিলাম যে রাসেলকে ধর্ষণের একটা মামলায় ফাঁসায় দেব। এখন আমি তো আর ধর্ষণের মামলা করতে পারি না, কারণ আমার তো আর ওরকম কেউ নাই যে রাসেল ধর্ষণের ইয়েতে ফাঁসায় দেব। এখন দেখা গেল যে রাসেলের কারোর সাথে সম্পর্ক আছে, এখন ধর্ষণ রাসেল করে নাই, এখন ওই মেয়ের বাপ ভাই চাচা কাউকে দিয়ে রাসেলের বিরুদ্ধে ধর্ষণের একটা মামলা করাইলো। ঠিক আছে?
রাসেলের বিরুদ্ধে ধর্ষণের একটা মামলা করালো। এখানে তাদের ন্যায্য অধিকার নাই, অন্যান্য কোনো অধিকার না জানা সত্ত্বেও যদি মিথ্যা কোনো মামলা নিজে দায়ের করেন অথবা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে দায়ের করান, তাহলে তিনি অপরাধী হবেন। ধারা 17(1) শাস্তি হবে 7 বছর কারাদণ্ড ও অতিরিক্ত অর্থদণ্ড। ধারা 17(1) শাস্তি হবে কত? 7 বছর, 7 বছর কারাদণ্ড ও অতিরিক্ত অর্থদণ্ড। আর ধারা 2, কোনো ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনাল সংগঠিত অপরাধের অভিযোগ গ্রহণ করতে পারেন। অর্থাৎ কোনো অপরাধ যদি সংগঠন হয়, সেই অপরাধের বিষয়ে যদি কোনো ব্যক্তি লিখিত অভিযোগ করেন, তাহলে ট্রাইব্যুনাল সংগঠিত অপরাধের অভিযোগ গ্রহণ করতে পারেন। আর নারী ও শিশু নির্যাতন আইনে যত অপরাধ আছে সমস্ত অপরাধের বিচার হবে ট্রাইব্যুনালে। নারী ও শিশু নির্যাতন দমন শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, ঠিক আছে? এই ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের যত অপরাধ হবে সমস্ত অপরাধের বিচার হবে। ধারা 17 বোঝা গেল? ক্লিয়ার না কোনো সমস্যা আছে? বোঝা গেল স্যার। তাহলে ধারা 14, সংবাদ মাধ্যমে নির্যাতিত নারী ও শিশুর পরিচয় প্রকাশে বাধা নিষেধ। ধারা 15, ভবিষ্যৎ সম্পত্তি হতে অর্থ আদায়। ধারা 16, অর্থটা কোন পদ্ধতিতে বা কিভাবে আদায় করতে হবে তার পদ্ধতি। ধারা 17, মিথ্যা মামলা অভিযোগ দায়ের করার শাস্তি। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য আইনানুগ কারণ বা ন্যায্য অধিকার নাই জেনেও কোনো মামলা বা অভিযোগ দায়ের করেন অথবা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে অভিযোগ দায়ের করান, তাহলে তিনি অপরাধী হবেন। তাহলে তার শাস্তি হবে 7 বছর এবং অতিরিক্ত অর্থদণ্ড। আর যদি কোনো ব্যক্তি লিখিত অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনালের সংগঠিত অপরাধের অভিযোগ গ্রহণ করতে পারেন। যদি কোনো ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনাল সংগঠিত অপরাধের অভিযোগ গ্রহণ করতে পারেন। কোনো অপরাধ যদি সংগঠিত হয়, সেই বিষয়ে যদি কোনো ব্যক্তি লিখিত অভিযোগ করেন, তাহলে ট্রাইব্যুনাল সেই সংগঠিত অপরাধের অভিযোগ গ্রহণ করতে পারেন। ধারা 17(2). তাহলে আগামীকালকে ঠিক 9টা, ঠিক 9টার দিকে এমসিকিউ পরীক্ষা হবে, ঠিক আছে? 30, 35টা, 20টা, 25টা যাই দিতে পারি ইনশাল্লাহ দেব। সবাই একটু থাকবেন, পারবেন তো নাকি? ইনশাআল্লাহ স্যার। সবাই পারবেন? জি স্যার। জি স্যার। দেখা গেল শুক্রবার বিশ্রামের দিন, উঠতে কষ্ট হবে 8:30টা। ঠিক আছে, তাহলে 1 থেকে 17 ধারা পর্যন্ত কালকে লেখা দেবেন, আর 14 থেকে 17 ধারা পর্যন্ত বিস্তারিত করে লিখবেন। কথা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।